আজকে যে আমরা টপিকটা করব সেটা হয়েছে এন্টারপ্রেনিউরশিপ স্কিলস। আমরা অলরেডি ক্লাসে শুরু করেছিলাম এন্টারপ্রেনিউরশিপ স্কিলস। তোমরা জানো যে হোয়াট ইজ এন্টারপ্রেনিউর বা এন্টারপ্রেনিউর হতে গেলে কি কি করতে লাগবে, কতটুকু এখানে রিস্ক আছে আমাদের যদি এন্টারপ্রেনিউর হতে হয়, এটা কোন সেক্টরে আমি এন্টারপ্রেনিউর করবো, এটা মাইক্রো, মিডিয়াম, স্মল না লার্জ না বিগ এন্টারপ্রেনিউর হবো, সেটা নিয়ে আমরা অলরেডি ক্লাস করেছি। তো আজকে যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ স্কিলস এমএসএমইডি। আমরা এন্টারপ্রেনিউর যখন হতে যাব তখন এমএসএমইডি অ্যাক্ট 2006 একটা রয়েছে, যেই নাকি এই অ্যাক্টটা 2006 সালে শুরু হয়েছিল। সেখানে এমএসএমইডির ফুল ফর্ম কি? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, এই যে আইনটা এটা শুরু হয়েছিল 2006 সালে। ঠিক আছে, তো এখন এই অ্যাক্টটার মধ্যে যেটা রয়েছে এটা হয়েছে এই অ্যাক্টটা শুরু হয়েছিল তোমার 2006 সালে। এমএসএমই দু রকম ভাবে ওরা ভাগ করছে, বলছে একটা ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ আর একটা হচ্ছে সার্ভিস এন্টারপ্রাইজ। তো ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ মানে কি? আমি যদি এন্টারপ্রেনিউর হতে চাই, আমি যদি একজন মানে আমি একটা কারখানা শুরু করব, সেটা ছোট্ট হতে পারে বা বড় হতে পারে, আমি নিজের রিস্ক নিয়ে বা নিজের পুঁজি লাগিয়ে বা ব্যাংক থেকে কোনো রকম আমি লোন নিয়ে, সরকার থেকে কোনো রকম সাহায্য নিয়ে আমি যদি একটা শুরু করি, বিজনেস শুরু করি, নতুন একটা বিজনেস শুরু করব, সেটা ছোট হতে পারে বা বড় হতে পারে। এখানে দু রকমের হতে পারে। একটা হতে পারে ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ। ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ মানে কি? সেটা হলো আমি যেখানে প্রোডাক্ট তৈরি করব, মানে আমি আমার মাল তৈরি করব, র মেটেরিয়ালস, কাঁচা মাল দিয়ে এটাকে একটা জিনিস তৈরি করে তারপর আমি বাজারে বিক্রি করব, সেটা যে কোনো জিনিস হতে পারে। ঠিক আছে, এখানে ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজকে চার রকম ভাবে ভাগ করছে। কি? মাইক্রো মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কারখানা, মাইক্রো। তারপর স্মল মানে আরেকটু ছোট কারখানা, মিডিয়াম মাঝারি, তারপর বিগ বা লার্জ আমরা বলতে পারি। তো মাইক্রো ইন্ডাস্ট্রিজ যেমন ধরতে পারো যে আমাদের ত্রিপুরায় যদি আমরা বলি, সেখানে ধরতে পারো তুমি যেমন একটা ক্যান্ডেল ফ্যাক্টরি বা আগরবাতি ফ্যাক্টরি, ধূপকাঠি যেটা আমরা বলি, ঠিক আছে, বা চানাচুরের একটা ফ্যাক্টরি আমরা খুললাম। ঠিক আছে, একদম ছোট জিনিস যেটাকে আমরা বলতে পারি মাইক্রো ইন্ডাস্ট্রিজ, মানে মাইক্রো এন্টারপ্রাইজেস আমরা বলতে পারি। ঠিক আছে, স্মল আরেকটু ছোট। ঠিক আছে, আমি একটা প্লাস্টিকের কারখানা করলাম, বা আমরা যে জল খাই, পিউরিফাই জল আমরা যে খাই বাজারে যে কিনতে পাওয়া যায়, সেটা আমি শুরু করলাম টাকা দিয়ে, এটাকে আমি স্মল আমরা বলতে পারি। মিডিয়াম যেমন এখানে তোমরা দেখবে যে এখানে ব্রিক্স ইন্ডাস্ট্রিজ আছে আমাদের ত্রিপুরাতে, বা অন্যান্য ইন্ডাস্ট্রিজ আছে, যেমন স্টিল ফ্যাক্টরি আছে আমাদের এখানে বুজজংনগরে, এগুলিকে আমরা মিডিয়ামে আমরা ফেলতে পারি। ঠিক আছে, তো লার্জ এটা তার থেকেও আরো বড়। ঠিক আছে, লার্জ মানে বৃহত্তর জায়গা নিয়ে, বৃহত্তর পুঁজি খাটিয়ে, র মেটেরিয়ালস নিয়ে, ম্যান পাওয়ার নিয়ে যদি আমি শুরু করি, ওই ক্ষেত্রে হয়ে যাবে সেটা লার্জ এন্টারপ্রাইজ। যেমন ধরে নাও একটা গাড়ির একটা কোম্পানি, সেটা টাটা হতে পারে, ঠিক আছে, বা ফোর্ড হতে পারে, এটা লার্জ স্কেলে ওরা বিজনেস করছে। ঠিক আছে, তো চার রকম ভাবে বিজনেসটারে আমরা ভাগ করতে পারি। আরেকটা ক্ষেত্রে যেটা এমএসএমইতে বলছে সার্ভিস এন্টারপ্রাইজ। আমি তো প্রোডাক্ট তৈরি করলাম, করে মার্কেটে বিক্রি করলাম, করার পর আমার শুধু প্রোডাক্টটা বিক্রি করা দেওয়াই আমার উদ্দেশ্য থাকবে না, আমার সার্ভিস করতে লাগবে। যেটা তোমরা জানো যে আমাদের এখানে ধরো না, আমি এখন তুমি একটা বাইক কিনলে বা একটা গাড়ি কিনলে, কেনার পর বা একটা ফ্রিজ কিনলে ঘরে, বা একটা মোবাইল কিনলে, তো মোবাইলটা কে তৈরি করলো? মোবাইলটা তৈরি করেছে কে? ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ। তো মোবাইলটা যখন নষ্ট হয়ে যাবে, ধরো না কোনো একটা নষ্ট হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে, তখন সেখানে আমার কোথায় যেতে লাগবে? সার্ভিস এন্টারপ্রাইজ, যেখান থেকে আমি পরিষেবা পাবো। সার্ভিস মিন্স পরিষেবা। একটা জিনিস আমি বাজারে বিক্রি করার পর সেটা কি হতে পারে? সেটা আমি বিক্রি করে দিলাম, কাস্টমার নিয়ে চলে গেল, আমি আমার প্রফিট করে ফেললাম। আমি এজ এ ওনার আমি একটা কলকারখানার মালিক হিসেবে আমার লাভ আমি করে ফেললাম। কিন্তু লাভ করার পরেও আমাকে তাকে ফলো আপ করতে হবে, কাস্টমারটাকে আমার ফলো আপ করতে লাগবে যে ওনার কোনো এই প্রোডাক্টের প্রতি কোনো কমপ্লেন আছে কিনা, বা সে তার কোনো সমস্যা হয়েছে নাকি, যেটা আমি ঠিক করব। ঠিক আছে, সেখানে হয়েছে সার্ভিস এন্টারপ্রাইজ। ওইটাকেও চার রকম ভাবে ভাগ করা হয়েছে, মাইক্রো, স্মল, মিডিয়াম
এবং লার্জ। এবার যেটা প্রশ্ন হয়েছে, তো আমরা কিভাবে পুঁজিটাকে আমরা ভাগ করব। মাইক্রো ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ বলছে দ্য ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। মাইক্রো যেটা ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজের ক্ষেত্রে মাইক্রো যেটা আছে, ইনভেস্টমেন্টটা আমরা কোথায় করব, মানে পুঁজিটা আমরা কোথায় লাগাবো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মানে তোমার যন্ত্রপাতি, একটা কারখানা যেখানে আমার তৈরি হবে, প্রোডাক্টগুলি যেখানে আমি তৈরি করব। ওই ক্ষেত্রে বলছে মাইক্রোর ক্ষেত্রে দ্য ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডাজ নট এক্সিড ₹25 লাখ। 25 লাখ টাকার থেকে বেশি হতে পারবে না মাইক্রোর ক্ষেত্রে, 25 লাখ টাকার থেকে বেশি হতে পারবে না। ঠিক আছে, এবার স্মল 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 কত টাকা থেকে কত টাকা ইনভেস্টমেন্টটা, কিন্তু ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ একটা কথা মনে রাখতে লাগবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্টমেন্টটা হবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তো বললামই, তোমার কোনো যন্ত্রপাতি জিনিসগুলি দিয়ে, যেগুলো দিয়ে তোমার এই প্রোডাক্টগুলি তৈরি হবে। ঠিক আছে, এবার স্মলের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টটা আমরা করব সেটা হয়েছে 25 লাখ টাকার থেকে 5 করোড় অবধি। 25 লাখ টাকা নিচে হতে পারবে না স্মলের ক্ষেত্রে বলছি, 25 লাখ টাকা থেকে 5 করোড় অবধি। ঠিক আছে, আর মিডিয়াম হয়েছে 5 কোটি থেকে 10 কোটি। 5 কোটি থেকে 10 কোটি, 3 রকম ভাবে ভাগ করেছে টাকাটা। পরীক্ষায় আসতে পারে যে বলো দেখি আমরা মাইক্রো ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজে আমরা কত টাকা ইনভেস্ট করব প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে। তখন আমরা বলবো যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে আমরা 1 টাকার থেকে 25 লাখ টাকা অবধি ইনভেস্ট করতে পারি। কিন্তু 25 লাখ টাকার থেকে বেশি হলেই, যদি এটা 25 লাখ টাকার থেকে যদি 1 টাকাও বেশি হয়ে যায়, তখনই এটা চলে যাবে স্মলে। 25 লাখ টাকা থেকে 5 কোটি। ঠিক আছে, এবার স্মলের পর মিডিয়ামে হয়েছে 5 কোটি থেকে 10 কোটি। ইনভেস্টমেন্টটা আমরা আবার বলছি, ইনভেস্টমেন্টটা আমরা কোথায় করব, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। এটা একটা গেল। তারপর হয়েছে সার্ভিস এন্টারপ্রাইজ। সার্ভিস এন্টারপ্রাইজে আমরা কি করব, সার্ভিস এন্টারপ্রাইজে আমরা করব যেটা, সেটা হয়েছে মাইক্রো কিসের ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্টটা করব, বলছে দ্য ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট মিনস টুলস। আমি যে একটা জিনিসের সারাই করব, ধরো না আমার একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, তো মোবাইলটা নষ্ট হয়ে গেলে এটাকে আমার সারাই করতে লাগবে, এটাকে আমার ঠিক করতে লাগবে। ঠিক করতে গেলে আমার কি লাগবে, যন্ত্রপাতি লাগবে, যেটাকে আমরা টুলস বলি। ঠিক আছে, ওই যন্ত্রপাতিটা, এটা সার্ভিস এন্টারপ্রাইজে আমি টাকাটা কোথায় ইনভেস্ট করব, আমি টুলস ইকুইপমেন্টের ক্ষেত্রে আমি টাকাটা ইনভেস্ট করতে পারি। যেমন দ্য মাইক্রো সার্ভিস এন্টারপ্রাইজ, স্মলের ক্ষেত্রে বলছি, আর সার্ভিস এন্টারপ্রাইজের ক্ষেত্রে বলছি দ্য ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট ডাজ নট এক্সিড ₹10 লাখ। ইনভেস্টমেন্টটা তোমার 10 লাখ টাকার বেশি হতে পারবে না। এটা কোথায়, মাইক্রোর ক্ষেত্রে। কিসে, সার্ভিস এন্টারপ্রাইজে। ঠিক আছে, এটা ইনভেস্টমেন্টটা তোমার 10 লাখ টাকার বেশি হতে পারবে না। ঠিক আছে, এবার স্মল সার্ভিস এন্টারপ্রাইজ, যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে স্মলের, যদি আমি স্মল সার্ভিস একটা এন্টারপ্রাইজ খুলতে চাই, ওইখানে আমার কত টাকা ইনভেস্ট করতে লাগবে, ওইখানে বলছে 10 লাখ টাকা থেকে আমি 2 কোটি অবধি ইনভেস্ট করতে পারবো টুলস অ্যান্ড মেশিনারি। ঠিক আছে, টুলস বা বলো বা ইকুইপমেন্ট বলো, ওই ক্ষেত্রে সরি মেশিনারি হবে না, টুলস অ্যান্ড তোমার ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে পারবো 10 লাখ টাকা থেকে 2 কোটি অবধি। এবার মিডিয়ামে 2 কোটি থেকে 5 কোটি, 2 কোটি থেকে 5 কোটি আমরা ইনভেস্ট করব। এবার যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় আমাকে বলতে পারে যে মিডিয়াম সার্ভিস এন্টারপ্রাইজে তুমি কত টাকা থেকে কত টাকা তুমি ইনভেস্ট করতে পারো। 4টে অপশন দেবে আমাকে, A B C D। বলতে পারে 2 কোটি, বলতে পারে 5 কোটি, বলতে পারে 10 কোটি, বলতে পারে তোমাকে যে 2 কোটি থেকে 5 কোটি। তো তখন আমরা উত্তর কি দেব, যে মিডিয়ামের ক্ষেত্রে 2 কোটি থেকে 5 কোটি অবধি হবে। ঠিক আছে, এটা গেল ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, সার্ভিস এন্টারপ্রাইজ। এবার আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করব, বাজারে নিয়ে আসবো, এটাকে আমরা ম্যানুফ্যাকচার করলাম। সাপোজ তুমি ধরে নাও এই কলমটা, যেটা আমার হাতে পেনটা রয়েছে, সেটা আমি বানিয়েছি। আমি একটা কলমের ফ্যাক্টরি খুলে এটা আমি বানিয়েছি। বানানোর পর এটা আমাকে বিক্রি করতে লাগবে, বিক্রি করলেই তো আমি প্রফিট পাবো। বিক্রি করার পর আমি কাস্টমার ফলো আপ রাখবো, যে কাস্টমারের কোনো কমপ্লেন আছে নাকি, কোনো এটাকে সারাই করতে লাগবে নাকি, বা আরো ডেভেলপ করতে। যেখানে কাস্টমার কোথায় যাবে, এটা যদি নষ্ট হয়ে যায়, তখন কোথায় যাবে, ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজে যাবে না, কোথায় যাবে, সার্ভিস এন্টারপ্রাইজে যাবে, গিয়ে এটাকে সারাই করতে লাগবে। ঠিক আছে, এটা হওয়ার পর বলছে সেলস ম্যানেজমেন্ট কাভার্স দ্য ফলোইং এরিয়া। আমি যে বিক্রি করব, এই জিনিসটা, যে প্রোডাক্টটা আমি তৈরি করলাম, সেটা যে আমি বিক্রি করব, আমার 4-5টা জিনিস আমার মাথায় রাখতে লাগবে। কি? যেমন সেলস প্রমোশন। আমি যখন এটা তৈরি করলাম, এই প্রোডাক্টটা আমার প্রমোশন করতে লাগবে মার্কেটে, সবাইকে জানান দিতে লাগবে, সবাইকে বোঝাতে লাগবে যে তুমি আমার এটা কেনো,
আমার এটা বাজারে যদি আমার এটা কেনো তাহলে আমার প্রোডাক্টটা খুব ভালো এবং তুমি এটা ব্যবহারের পর ব্যবহার করতে পারো, এটা আমার খুব ভালো একটি কলম যেটা দিয়ে তুমি খুব ভালো লিখতে পারবে, সুইফটলি লিখতে পারবে এবং এটা ধরতেও খুব সুবিধা। আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এই পেনটা, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে বাজারে যে কোনো প্রোডাক্ট হতে পারে যেটা নিয়ে তুমি ব্যবসা শুরু করবে। ঠিক আছে, সেলস প্রমোশন আমার খেয়াল রাখতে লাগবে, কিভাবে আমি এই প্রোডাক্টটাকে আমি সেল মানে বিক্রি করব। ঠিক আছে, মার্কেট রিসার্চ মিনস বাজারটাকে আমার জানতে লাগবে। নিশ্চয়ই বাজারে তোমার কম্পিটিটর রয়েছে না, যে নাকি অলরেডি তোমার কলম বিক্রি করছে বাজারে, কাস্টমাররা কিনছে, সেটার দাম তোমার হতে পারে যে তোমার এটা কলমটার দাম 10 টাকা, কিন্তু বাজারে অলরেডি 8 টাকা দামের কলম আছে, কিন্তু তোমারটা কেন 10 টাকা হবে সেটা কাস্টমারকে তোমাকে বোঝাতে লাগবে এবং মার্কেট রিসার্চ করতে লাগবে, মার্কেট থেকে জানতে লাগবে যে কেন আমারটা কাস্টমার কিনবে। নাম্বার 3, সেলস অ্যাক্টিভিটি আমার বাড়াতে লাগবে। কিভাবে আমি সেল করবো প্রোডাক্টটাকে, প্রয়োজনে আমার মার্কেটিংয়ের লোক রাখতে লাগবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে লাগবে প্রমোশনের জন্য। ঠিক আছে, আমাকে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে লাগবে। নিউজ পেপারে দিতে পারি আমি যে আমার প্রোডাক্টটা ভালো, আপনারা কিনবেন, আমি টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্টে দিতে পারি। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমার একটা টাকা রাখতে লাগবে যেখানে আমি সেলস অ্যাক্টিভিটিটা আরও বেশি করে যাতে আমি বাড়াতে পারি। লজিস্টিক মার্কেট কথাটার মানে হয়েছে যুক্তি নিয়ে আমাকে ভাবতে লাগবে যে আমি কোথায় আমার প্রোডাক্টটা বিক্রি হবে। সাপোজ আমি তোমাকে এখন বললাম, ধরে নাও যে এরকম একটা জিনিস যেটা নাকি আমাদের এখানে কেউ কিনবে না, সেটা যদি বানিয়ে বলি যে আপনি কিনুন, তাহলে কিন্তু কিনবে না। আমাকে আগে দেখতে লাগবে যে প্রোডাক্টটা আমার কতটুকু কাস্টমার এটা চাহিদা আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেটাকে বলে, চাহিদা অনুযায়ী আমি আমার প্রোডাক্টটা তৈরি করব এবং সেই মার্কেটেই বিক্রি করব, যেটাকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এটা কতটুকু ডিমান্ড আছে মার্কেটে, ডিমান্ড মানে কাস্টমার কি এই জিনিসটা চাইছে, তাহলে আমি ওই প্রোডাক্টটা ওই মার্কেটেই আমি বিক্রি করব বা তৈরি করব। দেন কাস্টমার সার্ভিস তো বললামই যে কাস্টমারকে আমাদের সার্ভিসও দিতে লাগবে, যে কাস্টমার যাতে কমপ্লেন যদি থাকে আমাকে এটা জানতে লাগবে যে কেন কাস্টমার কমপ্লেন আছে, ভবিষ্যতে যাতে আমার প্রোডাক্টটা আরও বেশি ভালো হয় এবং আমার গুডউইল, আরেকটা কথা মনে রাখতে লাগবে, গুডউইল থাকতে লাগবে। যে কোনো প্রোডাক্টটা যখন আমরা বিক্রি করবো, আমি বিক্রি করে ফেললাম, প্রফিট হয়ে গেল, তার মানে এটা শেষ নয়, কিন্তু আমার গুডউইল থাকতে লাগবে যে ভবিষ্যতে যাতে কাস্টমার আমার প্রোডাক্টটা আবার কিনতে পারে। ঠিক আছে, এটা একটা গেল। তারপরে যেটা আমরা দেখব, সেলস ম্যানেজমেন্ট কভারস দ্য ফলোইং এরিয়া। কাস্টমার সার্ভিস তো বললাম, কাস্টমার বাইং বিহেভিয়ার আমার বুঝতে লাগবে। বাইং বিহেভিয়ার মিনস বাইং হ্যাবিট। কাস্টমারটা কি চায়, সে কিরকম প্রোডাক্ট চাইছে কেনার জন্য। এখন সাপোজ তুমি কাস্টমারটা চাইছে যে ঠিক আছে আমি একটা শার্ট কিনবো, শার্ট কিনবে সে, ঠিক আছে, শার্ট টি শার্ট বলতে পারো বা একটা প্যান্ট বলতে পারো, বাজারে সে কিনতে যাবে, কিন্তু বাইং হ্যাবিটটা বুঝতে লাগবে ওই মানুষটা কত টাকা অবধি সে কিনতে পারে। উনি কি 200 টাকার শার্ট কিনবে, 500 টাকার কিনবে, নাকি 1000 টাকার কিনবে, নাকি 2000 টাকার কিনবে, সেটা আমাকে জানতে লাগবে। কাস্টমারের বাইং হ্যাবিটটা কি এটা আমাকে আগে জানতে লাগবে। আমি কাস্টমারকে ফোর্স করে যে আপনি এটা কিনে নিন, আমার প্রোডাক্টটাই ভালো, সেটা করলে হবে না, তাহলে আমার সেলস কমে যাবে। আগে আমার বাইং হ্যাবিটটা বুঝতে লাগবে যে কাস্টমার কি চাইছে। আগে আমার জানতে লাগবে হোয়াট ইজ দ্য নিড অফ দ্য কাস্টমার। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কাস্টমারকে বলবো যে হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা কিনুন, সেটা ভালো হবে আপনার জন্য। ঠিক আছে, লিভিং হ্যাবিটস আমরা জানি প্রত্যেকের, আমাদের রোজগার বলো বা আয় বলো বা ইনকাম বলো আমাদের সমান না। তো লিভিং হ্যাবিটস আমাদের যে লাইফস্টাইল বলো, আমাদের দৈনন্দিন জীবন যেটাকে আমরা বলি, সেটাও আমাকে দেখতে লাগবে, মাথায় রাখতে লাগবে যে কাস্টমার কেন আমার প্রোডাক্টটা নেবে বা কিনবে। ঠিক আছে, পারচেজিং পাওয়ার। তৃতীয় হচ্ছে পারচেজিং পাওয়ার কেনার ক্ষমতা। কাস্টমারটার কতটুকু ক্ষমতা আছে যে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম এই প্রোডাক্টটা কতটুকু সে কিনতে পারবে, সেটাও আমাকে খেয়াল রাখতে লাগবে। অ্যাটিটিউড অ্যান্ড প্রেফারেন্স, সে কি চায়, তার বিহেভিয়ার কি, অ্যাটিটিউড কি, কাস্টমারটা কি চাইছে যে আমি কোনটা কিনবো, আমি কি এটা কিনলে ভালো হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, ছোট্ট একটা এক্সাম্পল। ধরে নাও বাজারে একটা চিপসের প্যাকেট আছে, চিপস, আমরা যে চিপস খাই বাজারে নানা রকমের আছে, আমাদের প্রাণ আছে, পার্লে আছে, লেইজ আছে, নানা রকমের চিপস 10 টাকা 5 টাকা দিয়ে চিপসগুলি যে পাওয়া যায় আমরা খাই। ঠিক আছে, চিপসটা কিন্তু আমি আর তুমি গিয়ে চট করে বাজারে বলবো না যে আমাকে এই চিপসটা দাও। চিপসটা ম্যাক্সিমাম দেখবে বাচ্চারা বেশি পছন্দ করে, যারা একটু অল্প বয়সের ছেলে মেয়েরা পছন্দ করে এটা খেতে। ঠিক আছে, তো আমার কাস্টমারটা দেখতে লাগবে যে ওই কাস্টমারটা কেন এটা পছন্দ করছে। তো চিপস কোম্পানি তোমরা দেখবে ওরা কি করছে, প্যাকেজিং যখন প্যাকেট করছে ভেতরে কি আছে সেটা দেখার বিষয় না। একটা বাচ্চা যখন কিনতে যাচ্ছে দোকানে, তখন বলছে যে বাবাকে বলছে বা মাকে বলছে যে আমাকে এটা কিনে দাও। কেন বলছে, কেননা সে কিন্তু
ওই প্যাকেটিংটা দেখছে যে এখানে একটা ডোরিমনের ছবি আছে বা কোনো একটা কার্টুনের ছবি আছে, যে কারণে সে ইন্টারেস্টেড এটা কেনার জন্য। কিন্তু হোয়াট ইজ দ্য টেস্ট ইনসাইড দ্যাট প্যাকেট, দ্যাট চাইল্ড ডাজন্ট নো। এটা কিন্তু বুঝতে লাগবে যে অ্যাটিটিউড অ্যান্ড প্রেফারেন্সটা কি কাস্টমারের, ঠিক আছে। তারপর লোকাল এনভায়রনমেন্ট অ্যান্ড সিচুয়েশন। আমরা জানি যে আমাদের প্রত্যেক জায়গায় তুমি যদি বলো যে এখন যেখানে যারা নন ভেজিটেরিয়ান আছে, যেখানে যারা মাংসাশী না, মাছ খায় না বা মাংস খায় না, শুধু ভেজ খায়, ভেজিটেবল খায়, নিরামিষ খায়, ওদেরকে গিয়ে যদি বলো যে ঠিক আছে আমার ফিশ মার্কেট আছে, আপনারা মাছ কিনে নেবেন, সেটা হবে না, কিনবে না, কারণ ওরা তো অলরেডি খায় না, ঠিক আছে। ওদেরকে যদি তুমি গিয়ে বলো যে হ্যাঁ আমার কাছে অনেকগুলি ভেজিটেবল আছে, আপনি কিনবে, এটা মানে কি লোকাল এনভায়রনমেন্ট সিচুয়েশনটা আমার জানতে লাগবে, কাস্টমারটা কি চায় সেটাকে আমাকে খেয়াল রাখতে লাগবে যে কাস্টমারটা কোথায় কি হবে। সব জায়গার এনভায়রনমেন্ট বলো বা লোকাল এনভায়রনমেন্ট বলো, সেটা একরকম থাকে না, আমাকে সেটাও খেয়াল রাখতে লাগবে। নাম্বার অফ কনজিউমার্স অফ দ্য প্রোডাক্টের কনজিউমার কতটুকু আছে সেটাও আমাদের খেয়াল রাখতে লাগবে, ঠিক। তারপর যেটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন টেকনিক, ইনডাইরেক্ট প্রমোশন টেকনিক। ডাইরেক্ট প্রমোশন টেকনিক মিনস আমি এই প্যান্টটা তৈরি করলাম, করে বাজারে বিক্রি করব, তো মানুষের কাছে কিভাবে আমি পৌঁছবো, মানুষ কিভাবে জানবে যে আমার কলমটা বাজারে এসছে এবং এটা কিনতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন টেকনিক। যেমন আমি কি করতে পারি, ডাইরেক্ট মানে কাস্টমার সোজাসুজি চলে যাব কাস্টমারের কাছে, কিভাবে করতে পারি, যেমন ডিসপ্লে অ্যান্ড মডেলস। ধরুন একটা মেলা হয়েছে, কোনোখানে গ্যাদারিং আছে, রেল স্টেশন, এয়ারপোর্ট, যেখানে অনেক বড় একটা মেলা হচ্ছে, বুক ফেয়ার, সায়েন্স ফেয়ার, ইন্ডাস্ট্রি ফেয়ার, যেখানে অনেক মানুষ একসাথে জড়ো হয়, সেখানে আমি ডিসপ্লে এবং মডেল করতে পারি, আমি সাজিয়ে রাখতে পারি কোনো একটা স্টল নিয়ে, যে এই যে এটা আমার প্রোডাক্টটা, কাস্টমার সরাসরি তোমার প্রোডাক্টটা দেখতে পাচ্ছে এবং এটা কি কোয়ালিটি এবং কি নেই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই দেখতে পাচ্ছে, তুমি এখানে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছতে পারছো, ঠিক। দেন অ্যাডভার্টাইজিং, তোমরা জানো আজকালকার দিনের অ্যাডভার্টাইজিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং for any product to sell in the market, right? So advertisement is one of the important thing. মানে বিজ্ঞাপন আমরা কোথায় দিতে পারি, আমরা নিউজ পেপারে দিতে পারি, আমরা টেলিভিশনে দিতে পারি। আজকালকার তোমরা মোবাইল সবাই হাতে হাতে ইউজ করো, তোমরা দেখবে যে কোনো সাইটে যখন যাচ্ছ বা যে কোনো ইউটিউবে যাচ্ছ, তখন দেখবে যে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। ওই ক্ষেত্রে কি হচ্ছে, কাস্টমার জেনে যাচ্ছে যে আমার প্রোডাক্টের নাম, তোমার প্রোডাক্টের কি ফ্যাসিলিটি, এভরিথিং দে নোজ থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, রাইট। পাবলিসিটি করতে পারি, আমি পাড়ায় ঘুরে ঘুরে, যেটা হয় তুমি দেখতে পেয়েছো, যেমন ধরো না আমাদের ত্রিপুরাতে গোমতী দুধ রয়েছে, এই যে লকডাউন চলছে, লকডাউনে দেখবে গোমতী যে দুধ, আইসক্রিম বলো বা দই বলো বা যাই বলো, বাড়ি সামনে গিয়ে বলছে যে আপনারা কিনুন, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট বাড়ি সামনে গিয়ে পৌঁছে যাচ্ছে। ওই পাবলিসিটিটা করছে, যে কারণে তোমার প্রোডাক্টটা ওনারা বিক্রি করতে পারছে, থ্রো একদম ডাইরেক্ট চলে যাচ্ছে কাস্টমারের কাছে, ঠিক। দেন সেলস কানেক্টেড উইথ স্পেশাল ইভেন্টস। যেমন স্পেশাল ইভেন্টস কোনগুলিকে আমরা ধরতে পারি, যে এনি ফেস্টিভ্যাল ধরতে পারো, যেমন দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, ক্রিসমাস, ঠিক আছে। আমাদের এখানে নানা রকম স্পেশাল ইভেন্টস আমাদের ভারতবর্ষে হয় বা আমাদের রাজ্যে হয়। ওই স্পেশাল ইভেন্টসগুলিকে আমাদের টার্গেট করতে লাগবে, যে এই সময় যখন মানুষ একসাথে অনেক জড়ো থাকে, তখন আমি ডাইরেক্ট যাতে কাস্টমারের কাছে পৌঁছতে পারি। থ্রো ফ্ল্যাক্স, আমরা ফ্ল্যাক্স অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। ফ্ল্যাক্স তো জানো তোমরা, রাস্তায় যখন বেরো তখন দেখো রাস্তার পাশে বড় বড় ফ্ল্যাক্স লাগানো থাকে, এটা আমরা চট করে আমরা দেখেই বুঝতে পারি যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো বা খারাপ, আমি এটা কিনতে, এটা আমার প্রয়োজন বা অপ্রয়োজন, সেটা আমাদের সাথে আমাদের ডাইরেক্টলি আমরা ইনভলভ হয়ে যাই প্রোডাক্টের সাথে। দেন পার্সোনাল সেলিং টেকনিক্স, নিজস্ব ক্ষমতা। আমি শুধু অ্যাডভার্টাইজমেন্ট করলেই হবে না, মানুষকে জানান দিতে লাগবে, মানুষকে বুঝাতে লাগবে, পার্সোনাল তোমার কিছু টেকনিক থাকতে লাগবে, যে করে আমি কাস্টমারের কাছে পৌঁছবো। দেন ইনডাইরেক্ট প্রমোশন টেকনিক, দুরকম হতো, একটা এতক্ষণ বললাম ডাইরেক্ট কিভাবে আমি কাস্টমারের কাছে পৌঁছে যাব, এবার হয়েছে ইনডাইরেক্ট, সরাসরি যাব না, ইনডাইরেক্টলি আমি যাব। সরাসরি আমি কাস্টমারকে গিয়ে বলবো না যে আপনি আমারটা কিনুন, আমার প্রোডাক্টটা ভালো, আমারটা খুব দাম কম, সেটা আমি বলবো না। ইনডাইরেক্ট কিভাবে যেতে পারি, কাস্টমার সার্ভিস, আমি প্রোডাক্ট বিক্রি করে দিয়েছি। যেমন তোমরা জানো, তোমরা বাইক কিনো, তোমাদের সবার বাইক রয়েছে বা টু হুইলার রয়েছে, যেটাই বলো, গাড়ি রয়েছে কারোর। কেনার পর কি হয় তোমরা দেখেছো, 1 বছর বা 2 বছর বা 6 মাস পরে তোমাদের কাছে ফোন চলে আসে, ওরা তো তোমার কাছে বিক্রি করে দিয়েছে বাইকটা, দরকার নেই তোমাকে ফোন করার, কিন্তু ফোন করে বলছে যে স্যার আপনার তো সার্ভিস রয়েছে, ফ্রি সার্ভিস, আপনি চলে আসুন, আপনার বাইকটা সারাই করে দেবো। না বললেও পারতো, কেননা অলরেডি তোমাকে বিক্রি করে দিয়েছে বাইক, তো যা লাভ হওয়ার হয়ে গেছে কোম্পানির, কিন্তু তারপরেও তোমাকে ফলো আপ করছে। ফলো আপ মিনস তোমার খেয়াল রাখছে তোমার প্রোডাক্টটা তোমার কোনো রকম গন্ডগোল করছে কিনা,
যে কারণে তুমি হয়তোবা খুশি হয়ে যাবে, হ্যাঁ আমি ফ্রি সার্ভিস পাচ্ছি, কাস্টমার সার্ভিস দিতে লাগবে আমাকে। ঠিক আছে, পাবলিক রিলেশনশিপ, সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকতে লাগবে। যখন আমি বিজনেস করব, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ব্যবসার ক্ষেত্রে। যদি আমি ব্যবসা করতে চাই, মানুষের সাথে, সবার সাথে, আমাদের সমাজের মধ্যে বলো বা সোসাইটিতে বলো, সবার সাথে আমার একটা সুসম্পর্ক থাকতে লাগবে, যাতে আমি বিজনেসে যাতে আমার কোনো রকম এফেক্ট না আসে, আমি যাতে ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারি, পাবলিক রিলেশন যেটা বলে। দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড প্যাকেজিং, এটা তোমরা জানো, ডিজাইন প্যাকেজিং এটা ঠিক থাকতে লাগবে। মাঝে মাঝে তোমরা জানো যে এক টুথপেস্টের সাথে একটা ব্রাশ ফ্রি দিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে? টুথপেস্টের সাথে তো তোমার, আমরা যে দাঁত মাজি টুথপেস্টের সাথে তো নিশ্চয়ই আর জলের বোতল ফ্রি দিচ্ছে না, ব্রাশ দিচ্ছে। কেন? টুথপেস্ট এবং ব্রাশ এটার একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে লাগবে কিভাবে আমি কাস্টমারকে অ্যাট্রাক্ট করব যে আমার এটা কিনুন। ঠিক। দেন গুডউইল অফ দ্য কমিউনিটি, তোমার একটা ভালো একটা সুনাম থাকতে লাগবে, যেটা দিয়ে তুমি এটা করতে পারবে। ঠিক। পারপাস অফ অ্যাডভার্টাইজিং, এবার যদি বলি পারপাস অফ অ্যাডভার্টাইজিং, আমরা যে বলছিলাম আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো, কেন করবো, এটার কারণ কি, পারপাসটা কি? টু গিভ ইনফরমেশন রিগার্ডিং দিস এক্সিস্টেন্স, মানুষের কাছে জানান দেওয়া যে আমার এই প্রোডাক্টটা মার্কেটে আছে, আপনারা নিতে পারেন, এটা সুবিধা, কিনতে পারেন। প্রোডাক্টটা যদি আমার বিক্রি না হয় তাহলে আমি লাভ করতে পারবো না, আমার ইন্ডাস্ট্রি আমি চালাতে পারবো না। আমাকে বিক্রি করতে লাগবে, খেয়াল রাখতে লাগবে, শুধু প্রোডাক্ট বানালেই হবে না, সার্ভিস দিলেই হবে না, সাথে সাথে আমার এটাও খেয়াল রাখতে লাগবে যে প্রোডাক্টটা কতটুকু বিক্রি হচ্ছে, হোয়াট ইজ দ্য গ্রোথ অফ সেলস অফ দ্য প্রোডাক্ট। এটা ম্যাচুরিটি লেভেলটা আমার দেখতে লাগবে যে প্রোডাক্টটা কি গত বছরে যা বিক্রি হয়েছে তার থেকে বেড়েছে না কমেছে, যদি কমে থাকে কেন কমেছে, আর যদি বেড়ে থাকে কেন বেড়েছে, এটা আমার খেয়াল রাখতে লাগবে। ঠিক। টু ক্রিয়েট নিউ ডিমান্ড ফর দ্য প্রোডাক্ট, নতুন নতুন জিনিস, এই যে বললাম নতুন নতুন আমার টেস্ট, প্যাকেজিং, প্রাইসিং, ডিজাইনিং, এভরিথিং উই শুড চেঞ্জ ডে বাই ডে। যে কোনো প্রোডাক্ট যখন আমি তৈরি করব সেখানে সবগুলি জিনিস আমার খেয়াল রাখতে লাগবে যে আমি এটা করছি কিনা। দেন টু ইনস্ট্রাক্ট অ্যাবাউট দ্য ইউজ অফ দ্য প্রোডাক্ট, কীভাবে ব্যবহার করবে কাস্টমার সেটাও আমার খেয়াল রাখতে লাগবে। টু এনকারেজ দ্য কনজিউমারকে আমার সবসময় করতে লাগবে, বলতে লাগবে যে আপনি ভালো, আমার প্রোডাক্টটা ভালো, সেটা সবসময় খেয়াল রাখতে লাগবে। টু রিমুভ ডাউট অ্যান্ড কনফিউশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট, কাস্টমারের মাথায় সবসময় থাকবে ডাউট মিনস সন্দেহ থাকবে একটা, যে আমার এই প্রোডাক্টটা যে কিনলাম সেটা ভালো তো। আমি অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ এন্টারপ্রিনিওর, অ্যাজ এ সেলসম্যান, আমার খেয়াল রাখতে লাগবে সবসময় কাস্টমারকে আমার বলতে লাগবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, আপনি যেটা ব্যবহার করছেন এটাই সবচেয়ে ভালো। ঠিক। তো আজকে আমরা এতটুকু করব, তোমরা সবাই ভালো থেকো, আর নেক্সট যদি আমি আবার সুযোগ পাই তারপর পরের টপিকে আমরা যাব। ধন্যবাদ।